আমরা ক্লাস 10-এর এই ক্লাসে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা নিয়ে পড়ব। চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, এখান থেকে থিওরি সেরকম কিছু আসে না। ক্লাস 10-এর মাধ্যমিকে এখান থেকে শুধুমাত্র অঙ্ক আসে, দুটো অঙ্ক দেয়, একটা 2 নম্বরের অঙ্ক, একটা 3 নম্বরের অঙ্ক। তো অঙ্কগুলো খুব সহজ। এই অঙ্কগুলো আমাদের করতে হবে, তার কারণ এর সাথে অর সেরকম কিছু থাকে না, অর থাকলেও কোনো অঙ্কই অর থাকে, তার জন্য চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে। কিরম চ্যাপ্টার, আমাদের কি কি করতে হবে? প্রথমে এই চ্যাপ্টারটার মধ্যে আসলে কি আছে সেটা দেখা যায়। আমরা ক্লাস 9-এ বা ক্লাস 8-এ পড়েছিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া থেকে কী কী জানতে পারা যায়, সেগুলো আমরা দেখেছিলাম। তো সেখানে দুরকম বিষয় দেখেছিলাম, যে একটা রাসায়নিক সমীকরণ থেকে, বিক্রিয়ার সমীকরণ থেকে তার বিক্রিয়াটার গুণগত ব্যাপার সম্পর্কে জানতে পারা যায়, বা গুণগত উপাদান বা গুণগত বিষয় জানা যায়, এবং তার সঙ্গে জানা যায় পরিমাণগত বিষয়। সেই পরিমাণগত বিষয় কি জানা যায় সেই নিয়ে এই চ্যাপ্টারটা। এখানে বিভিন্ন রকম সমীকরণ অনুযায়ী অঙ্ক থাকবে, যে একটা পদার্থ থেকে একটা পদার্থ তৈরি করতে কী পরিমাণ যৌগ লাগে, এরকম কিছু অঙ্ক দেখা যায়। তো প্রথমে অঙ্কগুলো করতে গেলে কী কী জানতে হবে একটা পয়েন্ট ওয়াইজ আমাদের দেখা যায়। 1 নম্বর পয়েন্ট, আমাদের প্রথমে আণবিক ওজন বিষয়টা জানতে হবে। কি করে আণবিক ওজন বের করা যায়, যেটা আমরা আগে শিখেছি, তবু আরেকবার দেখে নেওয়া যায় আণবিক ওজন কী করে নির্ণয় করতে হয়। ফর এক্সাম্পল, আমরা ধরলাম H2SO4, এই আণবিক ওজন বের করতে হবে। এখন কোনো একটা যৌগের আণবিক ওজন বের করতে গেলে সেই যৌগটা যে যে মৌল নিয়ে তৈরি, সেই মৌলগুলোর পারমাণবিক ওজন জানা দরকার। যেমন H2SO4 এর মধ্যে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেনের পারমাণবিক ওজন জানা দরকার। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, সালফারের পারমাণবিক ওজন 32 এবং অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16 পারমাণবিক ওজন। এবং আমরা এই পারমাণবিক ওজন থেকে আণবিক ওজনগুলো বের করব। কীভাবে বের করব? হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে মোট হাইড্রোজেন হচ্ছে 2 × 1 এই পরিমাণ, প্লাস সালফার একটা আছে মানে 32, প্লাস অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তার সঙ্গে 4টে অক্সিজেন বলে 4 গুণ করা হলো, আর প্রত্যেক কটা পরমাণুর ওজনগুলোকে যোগ করতে হবে। এখানে যোগ করে 98 বেরোলো। 98 হচ্ছে H2SO4 এর আণবিক ওজন। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ফর এক্সাম্পল KClO3, একটু অন্যরকম নিলাম। কী করে বের করবো? খুব সিম্পল। এখানে KClO3 এর মধ্যে পটাশিয়াম 39 পারমাণবিক ওজন, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16 × 3, 3 16 48 হবে এখানে। এবার এখান থেকে আমরা যা যোগ করে যেটা বেরোয় সেটা আমরা দেখে নেব। তো এইভাবে আমাদের এখান থেকে এই 122.5 মতো হবে। তো এইখান থেকে আমাদের এইভাবে আণবিক ওজনগুলো বের করতে হবে। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারে আণবিক ওজন বের করা দেখলাম, যে এই আণবিক ওজন থেকেই কিন্তু অঙ্কগুলো প্রকৃতপক্ষে করা। ঠিকঠাক আণবিক ওজন না বের করলে অঙ্কগুলো হবে না। তো প্রথমে হলো আণবিক ওজন বের করা। এইবার এই আণবিক ওজন থেকে আমরা দেখব যে একটা সমীকরণে বা সমীকরণ থেকে কি কি পরিমাণগত বিষয় জানতে পারা যায়। ফর এক্সাম্পল, একটা খুব সহজ এক্সাম্পল নিই, যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে অ্যামোনিয়া। এটা আমাদের দেওয়া আছে অঙ্কে। তো এই সমীকরণ থেকে কী কী জানতে পারি? এই সমীকরণ থেকে জানার আগে প্রথমে আমাদের সমীকরণটাকে ব্যালেন্সড ইকুয়েশনে কনভার্ট করতে হবে। যেমন এটাকে ব্যালেন্স করতে গেলে N2 + 3H2 = 2NH3 হবে, ব্যালেন্স হয়ে গেল। এবার পরিমাণগত বিষয় কি? পরিমাণগত বিষয় হলো, প্রথমেই আমরা এখানে পরিমাণগত বিষয় হিসাবে মোলের পরিমাণ জানতে পারি। যেরকম নাইট্রোজেনের আগে 1 আছে, তাহলে বলতে পারি 1 মোল নাইট্রোজেন সমীকরণ অনুযায়ী। হাইড্রোজেনের আগে 3 আছে, তাহলে বলতে পারি 3 মোল হাইড্রোজেন। অ্যামোনিয়ার আগে 2, তাহলে বলবো 2 মোল অ্যামোনিয়া। এখান থেকে জানতে পারা যায় 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এবার অঙ্কে যা দেবে আমরা এই ইকুয়েশন থেকে বা এই ইনফরমেশনগুলো থেকে অঙ্কটা করতে পারবো কোনো কোনো ক্ষেত্রে। তাহলে প্রথমে এদের মোল সম্পর্কে জানতে পারা যায়, যেটা আমাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা ব্যালেন্স করার যে সামনের সংখ্যাগুলো নিয়েছি সেই সংখ্যাগুলো থেকে জানতে পারা যায়। সেকেন্ড জানতে পারা যায় আয়তন। এদের আয়তন কি, আয়তনের অনুপাতে এরা বিক্রিয়া করে সেটাও জানতে পারা যায়। যেমন আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার।
1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তাহলে সেই অনুযায়ী বলতে পারি এখানে 1 মোল নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন বিক্রিয়া করছে 22.4 লিটার। হাইড্রোজেন যেহেতু 3 মোল, তাহলে 3 × 22.4 লিটার। অ্যামোনিয়া যেহেতু 2 মোল, তাহলে 2 × 22.4 লিটার। তাহলে যদি আয়তন অনুযায়ী কোনো অঙ্ক দেয় তাহলে বলতে পারি যে এই পরিমাণ নাইট্রোজেনের সঙ্গে এই পরিমাণ হাইড্রোজেনের বিক্রিয়া এই পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। আমরা যদি বলে যে 3 মোল যে 3 লিটার নাইট্রোজেন নেওয়া হয়েছে, সেটা পুরোপুরি বিক্রিয়া করে কত পরিমাণ অ্যামোনিয়া তৈরি করবে? তো সহজ ব্যাপার, ঐকিক নিয়ম, 22.4 লিটার থেকে এত পরিমাণ অ্যামোনিয়া তৈরি হয়েছে, 1 লিটার থেকে কত, 3 লিটার থেকে কত। তাহলে আয়তন অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে আমাদের এইভাবে সমীকরণগুলোকে বা এইভাবে মোল বা আয়তনের পরিমাণগুলোকে বের করে নিতে হবে। এবং থার্ড, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই লাগে, কারণ আয়তন শুধু গ্যাসের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কঠিনের ক্ষেত্রে নয় বা তরলের ক্ষেত্রে নয়। তাই প্রথম যেটা ইম্পর্টেন্ট সব থেকে হচ্ছে ওজনের অনুপাত, ওজনের পরিমাণ জানতে পারা যায়। এবং এই ওজনের পরিমাণ জানতে গিয়েই আমাদের আণবিক ওজন প্রয়োজন পড়বে, যেটা একটু আগে আমরা দেখলাম। যেমন যেহেতু নাইট্রোজেন 1 মোল, তাহলে আণবিক ওজন নাইট্রোজেনের কত? 14 × 2 মানে 28। এখানে 1 ইন্টু আছে, তাহলে বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন লেগেছে। হাইড্রোজেন কত লেগেছে? হাইড্রোজেনের পারমাণবিক ওজন 2, তাহলে আণবিক ওজন বেরোবে এখানে কত? পারমাণবিক ওজন 1, আণবিক ওজন বেরোবে 2, এখানে 3 আছে মানে 6 গ্রাম হাইড্রোজেন। অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হবে? অ্যামোনিয়ার ওজনটা বের করি 2 ইন্টু অ্যামোনিয়ার আণবিক ওজন বের করব 14 + 3 × 3 মানে 17, 17 দুগুণে 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে এখান থেকে আমরা পেলাম 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়াতে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা একটা ইকুয়েশন থেকে পাই। এবার আমাদের অঙ্কটা যেরকম দেবে আমরা এই ইনফরমেশন থেকে সেই অঙ্কটা করব। এবং অঙ্কগুলো করতে গেলে প্রথমেই আমাদের সেই অঙ্কটার মধ্যে যে সমীকরণ বা যে বিক্রিয়া বলেছে সেই বিক্রিয়ার ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্স করা বা সমতাযুক্ত সমীকরণটা আমাদের প্রয়োজন পড়বে, এবং সেই সমীকরণ থেকে আমরা এই অঙ্কগুলো সরাসরি করতে পারি। একটা এক্সাম্পল নেওয়া যাক। ধর আমাকে বলল আমার কাছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, CaCO3। এই 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এটা আমার প্রশ্ন। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, তাকে উত্তপ্ত করেছি, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এটা আমাদের চেয়েছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? বিক্রিয়াটা খুঁজতে হবে, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার বিক্রিয়া। যেহেতু ক্যালসিয়াম কার্বনেটকে সরাসরি কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করার কথা বলা আছে, সেহেতু বিক্রিয়াটা কি হবে? ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ইকুয়েশন অফ ব্যালেন্স আমি এখানে ইকুয়াল টু দিয়ে দিতে পারি। ইকুয়েশন পেয়ে গেলাম, ব্যালেন্স করা হয়ে গেল। এইবার কি করব? যেহেতু ওজন চেয়েছে তাই ওজনের ইনফরমেশনটা আমায় লিখতে হবে। যেমন বলেছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে, তার মাথায় টিক দিলাম। কার্বন ডাইঅক্সাইড চেয়েছি, তার মাথায় টিক দিলাম। তাহলে ফার্স্টে সমতাযুক্ত সমীকরণটা লিখলাম। এইবার যার পরিমাণ দেওয়া আছে তার মাথায় টিক দেবো, যেটা বের করতে হবে তার মাথায় টিক দেবো। টিক দেওয়ার কারণটা হচ্ছে ওজন অনুযায়ী তাদের পরিমাণ আমি নিচে লিখব। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটের আগে 1 আছে, এর আণবিক ওজন বের করে নেওয়া যাক। ক্যালসিয়াম 40, কার্বন 12, আর এখানে অক্সিজেন 3 16 48, মোট হলো 100। কার্বন ডাইঅক্সাইড কার্বন 12, অক্সিজেন 32, যোগ করে হচ্ছে 44। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে CaCO3, তাকে গরম করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে ঐকিক নিয়ম হয়ে গেল, 100 গ্রাম থেকে পাওয়া যাবে 44 গ্রাম, 20 গ্রাম থেকে পাওয়া যাবে কত? উত্তর হয়ে গেল। এবারে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যদি বলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে, সিম্পল ব্যাপার, আমরা জানি আণবিক ওজন কারোর যা তত পরিমাণের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে আমরা যেহেতু 1 মোল কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে আমরা আয়তন হিসেবে ইনফরমেশন বলতে পারি 22.4 লিটার, কারণ 1 মোল দেওয়া আছে। তাহলে ঐকিক নিয়মটা তখন একটু বদলাবে, যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, 20 গ্রাম থেকে পাওয়া যায় কত? উত্তর হয়ে যাবে। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে ইকুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারি। আর একটা ছোটো এক্সাম্পল নেওয়া যাক। এই এক্সাম্পলটা অনেকবার দেয় ঘুরিয়ে। যেমন বলল যে আমার কাছে লোহিতপ্ত লোহা আছে,
তার উপর দিয়ে স্টিম চালনা করেছি। স্টিম চালনা করার ফলে সেখান থেকে সাপোজ 6 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। প্রশ্ন করছে যে এক্ষেত্রে কত পরিমাণ লোহা ছিল। লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন উৎপন্ন হয়, এখানে কত গ্রাম লোহা ছিল প্রশ্ন। তাহলে লোহার পরিমাণ দেওয়া নেই, চেয়েছে, হাইড্রোজেনের পরিমাণ দিয়েছে। আমাদের ফার্স্ট কাজ ইকুয়েশনটাকে লেখা। তো লোহা Fe প্লাস স্টিম মানে জল ইকুয়াল টু হচ্ছে Fe3O4 প্লাস H2। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, আমাদের ইকুয়েশন। এই বিক্রিয়াটা এইভাবে হয়। যদি এটা এইভাবে বিক্রিয়াটা হয়, আমরা ইকুয়েশনটা তো লিখলাম কিন্তু এটা ব্যালেন্স করা নেই, তাহলে ফার্স্ট আমরা এটাকে ব্যালেন্স করে ফেলবো। ব্যালেন্স করতে গেলে এখানে 3Fe হবে, 4H2 হবে, Fe3O4 4H2 হবে। ব্যালেন্স কমপ্লিট। তাহলে যদি ব্যালেন্স কমপ্লিট হয়ে যায়, আমাকে চেয়েছে কি 6 গ্রাম হাইড্রোজেন দিয়েছে, তাহলে হাইড্রোজেনের মাথায় টিক দিলাম। Fe চেয়েছে, Fe মাথায় টিক দিলাম। তাহলে আমরা এখানে এইভাবে এগুলোকে বসাবো। যেমন আয়রনের পারমাণবিক ওজন হলো 56, তাহলে এখানে আয়রনের পরিমাণ হচ্ছে 3 × 56। হাইড্রোজেনের আণবিক ওজন 2 × 4 মানে 4 × 2 = 8। পেয়ে গেলাম ঐকিক নিয়ম। 8 গ্রাম হাইড্রোজেনের জন্য দরকার এত গ্রাম Fe, 6 গ্রামের জন্য দরকার কত, পেয়ে যাব। এইভাবে আমাদের এখানে অঙ্কগুলোকে করতে হবে। অঙ্কগুলোর যদি ওজন থেকে আয়তন বের করতে দেয়, তাহলে আমরা সেমভাবে ওজন থেকে আয়তনটা বের করে নেব। এই হচ্ছে অঙ্কগুলো। এখন এই সমস্ত কিছু করতে গিয়ে একটা প্রশ্ন দাঁড়ায়, সেটা হলো যে কতগুলো ইকুয়েশন আমরা পড়ব। এত তো ইকুয়েশন আছে, কোন কোন ইকুয়েশন দেবে, ইকুয়েশনগুলোকে আমাদের চেনাশোনা পড়বে বা ইকুয়েশনগুলো কী হবে, কী করে ইকুয়েশনগুলো মনে রাখবো। তার জন্যে একটা কথা বলে দেওয়া যে আমাদের বইতে কেমিস্ট্রির যে অংশটা আছে, সেই কেমিস্ট্রির অংশে যত রকম ইকুয়েশন আছে মোটামুটি সেই সমস্ত ইকুয়েশনগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেয়। চেনাশোনা ইকুয়েশনই আমরা পাবো, চেনাশোনা সমীকরণ বা বিক্রিয়াগুলিই পাবো। বইতে যা ইকুয়েশন পরের দিকে আছে কেমিস্ট্রিতে অ্যাসিড চ্যাপ্টারে বা ইনঅর্গানিক চ্যাপ্টারে, সেই সমীকরণগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেয়। মোটামুটি কিছু অঙ্ক প্র্যাকটিস করলে সেই সমীকরণগুলো পাওয়া যাবে। তবুও কয়েকটা সমীকরণ আমরা এখানে দেখে নিতে পারি, যে সমীকরণগুলো জেনারেলি দেয় সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা কিছু বিক্রিয়া এখানে লিখলাম, যে বিক্রিয়াগুলো সাধারণত দিতে দেখা গেছে, যেমন ক্যালসিয়াম কার্বনেটের দুটো বিক্রিয়া, লোহিত তত্ত্ব লোহার বিক্রিয়া, সোডিয়ামের, নাইট্রোজেনের, অ্যামোনিয়ার, পটাশিয়াম ক্লোরেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই রকম কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো সাধারণত দিতে দেখা গেছে। এছাড়া আরও কিছু বিক্রিয়া দেয় ঘুরিয়ে ফিরিয়ে। মোটামুটি এই বিক্রিয়াগুলোকে ব্যবহার করলেই হবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলে আমার মনে হয় সুবিধে হবে। এই বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করা যেতে পারে। তারপরে বিভিন্ন বইতে বা টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে মোটামুটি বিক্রিয়াগুলো আমাদের সহজ হয়ে যাবে। এইবার আসছি এই অঙ্কগুলোর মধ্যে একটা বিশেষ রকমের অঙ্ক, যে অঙ্কগুলো অনেক সময় দেয়, সেটা হচ্ছে অশুদ্ধি জাতীয় অঙ্ক। এই অঙ্কগুলি আমাদের একটু অসুবিধে হয়। অশুদ্ধির অঙ্ক কীভাবে কী করতে হবে। আমরা এখানে একটা ইকুয়েশন নিয়ে নিলাম, ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা। দেখা যাক অশুদ্ধির অঙ্ক কীভাবে দেয়। বলা হলো যে 20% অশুদ্ধিযুক্ত চুনাপাথর আছে। চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট আছে আমার কাছে। সেই 20% অশুদ্ধিযুক্ত চুনাপাথরকে উত্তপ্ত করে আমরা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেলাম। 20% চুনাপাথর তাকে উত্তপ্ত করেছি, উত্তপ্ত করে আমরা মোটামুটি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে সেই চুনাপাথরের পরিমাণটা কত, চুনাপাথরের পরিমাণটা কত। এখন এখানে আমাদের সিম্পলভাবে করা যেতে পারে যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের পরিমাণ চেয়েছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিয়েছে, তো আগের মতোই দুটো টিক দিলাম, এর পরিমাণ বের করলাম। ক্যালসিয়াম কার্বনেট 100, কার্বন ডাইঅক্সাইড 44, তাহলে বলতে পারি 44 গ্রাম পেতে গেলে 100 গ্রাম লাগে, 22 গ্রাম পেতে গেলে কত। কিন্তু এখানে একটা মুশকিল আছে। কি মুশকিল? মুশকিল হচ্ছে আমায় যে চুনাপাথরটা দেওয়া আছে সেটা হচ্ছে অশুদ্ধ চুনাপাথর, অর্থাৎ তার মধ্যে সম্পূর্ণ চুনাপাথর নেই, কিছু অশুদ্ধি মিশে আছে যেখান থেকে CO2 পাওয়া যায় না। তাহলে সে অশুদ্ধ চুনাপাথরটা বের করবো কী করে, কীভাবে? 20% অশুদ্ধ চুনাপাথর মানে হচ্ছে আমি যদি 100 গ্রাম চুনাপাথর নিই, ওই অশুদ্ধ চুনাপাথর নিই, তার মধ্যে 80 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর আছে। অ্যাকচুয়ালি 100 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর নেই, আমাকে নিতে হবে 100, তবে তার মধ্যে 80 গ্রাম পাবো। সুতরাং 80 গ্রাম চুনাপাথর পেতে গেলে আমাকে নিতে হবে 100 গ্রাম, কারণ আমি জানি 20 গ্রাম কোনো কাজে লাগবে না, সেটা অশুদ্ধি। সেইভাবেই অঙ্কগুলোকে আমায় করতে হয়। যেমন এখানে যদি বলে কি করে বের করবো অঙ্কটা,
বের করার প্রসেস হচ্ছে যে আগে ঐকিক নিয়ম করে ফেলি। 22 গ্রাম CO2 পেয়েছিলাম, তাহলে 44 গ্রাম CO2 থেকে 100 গ্রাম মানে CO2 পাওয়ার জন্য 100 গ্রাম চুনাপাথর লাগছে। তাহলে 22 গ্রামের জন্য লাগবে ঐকিক নিয়ম করলে 50 গ্রাম। তাহলে আমার 50 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর লাগবে। তাহলে কত নিতে হবে? সিম্পল ব্যাপার, 20% অশুদ্ধি একটু আগেই বললাম। যদি 80 গ্রাম চুনাপাথর আমার দরকার পড়ে তাহলে আমাকে নিতে হবে 100 গ্রাম। তার কারণ 100 গ্রামের মধ্যে 80 গ্রাম থাকে। তাহলে 80 গ্রাম দরকার পড়লে নিতে হবে 100 গ্রাম। তাহলে 50 গ্রাম দরকার পড়লে নিতে হবে কত? 100/80 × 50। এইভাবে আমাদের অশুদ্ধির অঙ্কগুলো করতে হয়। তাহলে অশুদ্ধির অঙ্কগুলো করতে গেলে আমাকে প্রথমে পরিমাণটা বের করতে হবে, কারণ ইকুয়েশন থেকে যে পরিমাণটা বের করব সেই পরিমাণটা হচ্ছে বিশুদ্ধ পরিমাণ। তারপরে আমাদের অশুদ্ধি অনুযায়ী কত পরিমাণ নিতে হবে আলাদা করে বের করে নিতে হবে। এইভাবে রাসায়নিক গণনার অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো ছাড়া মানে এইগুলো ডিসকাস করা হলো। এবারে ছাড়াও কিছু অঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে বা বইয়ের কিছু অঙ্ক প্র্যাকটিস করলে আমার মনে হয় বাকি অঙ্কগুলো মোটামুটি পারা যাবে। এটা হচ্ছে অল অ্যাবাউট রাসায়নিক গণনা।